নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৭০ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। যারা অবশ্যই শুধু তোমারই জন্য নতুন শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন। ওটা শুনলে তবেই এটা বুঝতে পারবেন ওটার সাথে এটা যুক্ত আছে। এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। রাত্রি ক্রমশ দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে। এ কোন ঝড় তার জীবনে ধেয়ে এলো। রাত্রি দু হাতে মাথাটা ধরে বসে পড়ল মেঝেতে। মাথায় যন্ত্রণা যেন আরও বেড়ে উঠেছে, একটা অসহ ভারে যেন ছিঁড়ে পড়তে চাইছে। ফিলিক্স রাত্রির সামনে এসে হাঁটু মুড়ে তার সামনে বসে সবে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রাত্রির ফোনটা সশব্দে বেজে উঠল। রাত্রি ফোনের শব্দে একটু যেন চমকে উঠল। একটু এদিক ওদিক তাকাতেই ছোট্ট সেন্টার টেবিলে রাখা তার পার্সটা নজরে এলো। রাত্রির এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। সে ফোনটা রিসিভ করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করল না। একসময় ফোনটা বেজে বেজে থেমে গেলে ফিলিক্স বলল, কলটা রিসিভ করলে না? কোনো জরুরি কলও তো হতে পারে। তো তোমার শ্যুট নেই আজকে হয়তো সেই কার। ফিলিক্সের কথা সম্পূর্ণ হওয়ার আগেই রাত্রি যেন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। হঠাৎ ঘটে যাওয়া এত এলোমেলো ঘটনার আবর্তে বাকি সব কিছু যেন ভুলতে বসেছিল। সে সত্যিই ভুলে গিয়েছিল আজও তার নিয়ম মতো শুটিং আছে। রাত্রি কোনো কথা না বলে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার পার্সটা তুলে নিয়ে ঘর থেকে বেরোনোর উদ্যোগ করতেই ফিলিক্স ব্যস্ত পায়ে এগিয়ে এসে তাকে বাধা দিয়ে বলল, এইভাবে কোথায় যাচ্ছ রাত্রি? রাত্রি তো এমনিতেই অসম্ভব এলোমেলো হয়ে রয়েছে, মনের দিক থেকেও আর মস্তিষ্কের দিক থেকেও। আপাতত কোনো রকম কথা সে কারোর সাথেই বলতে চায় না, কিন্তু হঠাৎ ফিলিক্স ওকে আটকাতেই রাত্রি বিরক্ত হয়ে বলল, কোথায় যাচ্ছি মানে? আমার নিশ্চয় এখানে থাকার কথা নয়। আমাকে ফিরতে হবে, শুটিং এত সময় পৌঁছাতে হবে আমার। ফিলিক্স আবার তাকে বাধা দিয়ে বলল, আমি সেটা বলিনি রাত্রি, তুমি যাবে তো নিশ্চয়ই, কিন্তু এইভাবে। রাত্রি আরও একটু বিরক্ত হয়ে বলল, এইভাবে মানে কোনভাবে? কি বলতে চাইছো তুমি ফিলিক্স? মানে তুমি তো ঠিক প্রপার লুকে নেই, আর যতদূর সম্ভব তুমি তো নিশ্চয়ই তোমার কার নিয়ে আসোনি। মানে আই ডোন্ট নো ঠিক কী ঘটেছে, বাট তুমি তো বলছো তুমি নিজে আসোনি, তাহলে সেক্ষেত্রে আর বলতে হলো না ফিলিক্সকে। রাত্রি বুঝতে পারলো সে কী বলতে চাইছে। কথাটা ঠিকই, সঠিক কী ঘটেছে সেটা তো সেও জানে না। সে তো তার নিজে এখানে আসেনি, সুতরাং তার গাড়ি এখানে না থাকার সম্ভাবনাটাই বেশি। ফিলিক্স একটু থেমে বলল, তুমি তো আর এইভাবে এখান থেকে বেরোতে পারবে না, তাই বলছিলাম যে তুমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি নিজে তোমাকে পৌঁছে দেব। রাত্রি আপত্তি জানিয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে আবার তার ফোনটা বেজে ওঠায় আর বলা হলো না। রাত্রি ফোনটা হাতে নিয়ে দেখল অ্যামির নামটা স্ক্রিনে ভাসছে। রাত্রি কলটা রিসিভ করে কিছু বলার আগেই অপর প্রান্ত থেকে অ্যামির উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো ম্যাম, হোয়ার আর ইউ? আপনি ঠিক আছেন তো? অ্যামির কণ্ঠে ঝরে পড়া উদ্বেগ শুনে রাত্রি যেন নিজের মনে চলতে থাকা সব বিভ্রান্তি ভুলে গেল। কোনো কিছু যে একটা হয়েছে সেটা রাত্রি অনুমান করতে পারল, এবং সেই কোনো কিছু যে সুখবর কিছু নয় সেটা বলাই বাহুল্য। কিছুটা চিন্তিত হয়ে রাত্রি বলল, কি হয়েছে অ্যামি? তুমি এইভাবে কথা বলছো কেন? অ্যামি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, ম্যাম, আপনি কি ফিলিক্স স্যারের ফ্ল্যাটে আছেন? রাত্রি এই প্রশ্নটা একেবারেই আশা করেনি। প্রচণ্ড অবাক স্বরে সে পাল্টা প্রশ্ন করে উঠল, তুমি তুমি কি করে জানলে? অ্যামি একটু থেমে যা বলল সেটা শোনার পর রাত্রির মনে হলো তার পায়ের তলার মাটিটুকু যেন আর নেই।
আশেপাশে সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। পা দুটো যেন কেমন অসাড় হয়ে আসছে, তারা যেন আর তার দেহের ভার বইতে পারছে না। রাত্রি পড়ে যেতেই যাচ্ছিল। ফিলিক্স তাকে ধরে সোফায় বসিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হলো রাত্রি? কি হয়েছে? তোমার কি শরীর খারাপ করছে? রাত্রির কর্ণকুহর পেরিয়ে ফিলিক্সের একটা কথাও প্রবেশ করতে পারল না। ফোনটা তখনও রাত্রির হাতে ধরা অবস্থাতেই রয়েছে, কিন্তু কলটা কেটে গেছে। আর রাত্রি যে স্তব্ধ বিমূঢ় চোখের কোণায় আবার জমেছে বাষ্প। তবে এবার আর নোনা বাষ্পগুলো শুধু বাষ্পরূপেই আঁখির গভীরে বন্দী হয়ে রইল না, সমস্ত আগল ভেঙে ঝরে পড়ল সেই উষ্ণ জলরাশি। হঠাৎ এই আবহ পরিবর্তনের কারণ ফিলিক্স তো কিছুই বুঝে উঠতে পারল না। উদ্বিগ্ন চিত্তে ব্যস্ত হয়ে রাত্রিকে আবারও কিছু প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগে আবার ফিলিক্সের ফোনটা বেজে উঠল। ফিলিক্স তো নিচের গার্ডের ফোনটা ধরে সমস্ত কথা শুনে মুখের অভিব্যক্তি আমূল বদলে গেল। কথা শেষ করে আবার রাত্রির কাছে ফিরে এসে দেখল সে এখনও সেই একইভাবে নিশ্চল এক মূর্তির মতো বসে আছে। তার চোখের কোল বেয়ে এখনও বয়ে চলেছে উষ্ণ জলের রাশি। মূর্তির মতো বসে আছে। ফিলিক্স কোনো কথা না বলে তার সামনে বসে বলল, তুমি এখন কোথাও যেতে পারবে না রাত্রি? আমিও নিশ্চয়ই তোমাকে সেই কথাই বলেছি ফোনে। রাত্রি কোনো উত্তর দিল না। বাইরে দিনের আলো যতটা উজ্জ্বল, ঠিক ততটাই ঘোর কৃষ্ণবর্ণ আধার যেন তার চোখের সামনে ভিড় করে এসেছে। আবার যেন সেই বিরাট শূন্যতা তার সাম্রাজ্য বিস্তার করেছে রাত্রির মন মস্তিষ্ক জুড়ে। সেই নিস্তব্ধ শূন্যতার মাঝে জেগে উঠেছে একটাই মাত্র কথা, শেষ, সব শেষ। তার এতদিনের পরিশ্রমে গড়ে তোলা তার কর্মজীবনের সাফল্য, তার খ্যাতি, তার নাম, যশ সব শেষ। যতবার এই একটা কথা রাত্রি মনে পড়ছে, ততবার সে স্তব্ধ হয়ে উঠছে, ততই যেন বৃদ্ধি পাচ্ছে তার চোখের কোণে বেয়ে নেমে আসা জলকণাগুলোর বেগ। হাতে ধরে থাকা মুঠোফোনটা আবার বেজে উঠছে। স্ক্রিনে ভাসছে রোয়ানের নাম, কিন্তু রাত্রি যেন সেই যান্ত্রিক শব্দের সুর শুনতেও পেল না। একসময় ফোনটা বেজে বেজে থেমে গেল। কিছু মুহূর্তের নীরবতা, তারপর আবার বেজে উঠল রাত্রির ফোনটা। এবারও রাত্রি শুনতে পেল না সেই যান্ত্রিক সুর। একের পর এক স্ক্রিনে ভেসে উঠতে লাগলো রোয়ান, অনিশা দেবী, ক্রেসিডার নাম। কিন্তু রাত্রি যেমন বসেছিল তেমনই বসে রইল, স্থির, নিশ্চল, নির্বাক। ফিলিক্স আর রাত্রিকে কোনো কথা বলল না। সেও উঠে চলে গেল অন্য ঘরে। সকাল এখন প্রায় 8:30। নিশীথ অফিসে এসেছে প্রায় 1.5 ঘন্টা হলো। আজ বেশ কিছুটা আগেই এসেছে। সেই ভোরবেলায় নিয়ম মতো উঠে সবার আগে নিশীথ রাত্রিকে ফোন করেছিল, কিন্তু লাভ হয়নি। নিশীথ তারপরে আর ফোন করেনি। বিশদে বলতে গেলে ফোন করেনি ঠিক নয়, করার আর সময় পায়নি। আসলে হঠাৎ একটা বিশেষ জরুরি কাজ এসে পড়ায় তাড়াতাড়ি অফিসে আসতে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ হলো সেই জরুরি কাজটা সেরে নিশীথ ফোনটা হাতে নিয়েছিল রাত্রিকে ফোন করার জন্য, কিন্তু তার আগেই ফোনটা বেজে উঠল তার। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি যা বলল সেটা শুনে নিশীথের চোখ দুটো কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে পরিপূর্ণ হয়ে উঠল। ফোনটা রেখে টিভিটা অন করল নিশীথ। সমস্ত নিউজ চ্যানেলে চলছে একই খবর। নিশীথের হাত দুটো আপনা থেকেই মুঠো হয়ে এলো। তীব্র রাগের আভাস ফুটে উঠল নিশীথের চোখের তারায়। নিশীথ তার পিএ ব্লেককে ডেকে কিছু নির্দেশ দিয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলো ব্লেক। ব্লেক সম্মতি জানিয়ে চলে গেল। নিশীথও ফোনটা নিয়ে উঠে বেরিয়ে গেল। রাত্রির ফোনটা এক নাগাড়ে বিরামহীনভাবে বেজেই চলেছে।
হয়তো কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হচ্ছে, তারপর আবার বেজেই চলেছে। স্ক্রিনে ফুটে উঠছে মিস কলের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাত্রি যেন সেদিকে কোনো হুঁশ নেই। সে যেন এখন উপস্থিত থেকেও এখানে উপস্থিত নেই। শুধু তার নিষ্প্রাণ দেহটুকু একটা নিশ্চল মূর্তির ন্যায় স্থির হয়ে রয়েছে। এতটুকু জীবনের শক্তি যেন তার অবশিষ্ট নেই। ফিলিক্স বেশ কিছুক্ষণ এই ঘরে আসেনি। রাত্রি একাই সেই একইভাবে মূর্তির মতো বসে আছে সোফায়। চোখের কোল বেয়ে নেমে আসা নোনা জলের স্রোতও হারিয়েছে তার গতি। রাত্রি কখনো তার চরম দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি এক নিমেষে যখন জীবনের সবটা শেষ হয়ে যায়, তখন সময়ের হিসেবটা বড় তুচ্ছ মনে হয়। যার গোটা জীবনটা এক মুহূর্তে তছনছ হয়ে যায়, সময়ের হিসেবে তার কী প্রয়োজন? রাত্রি হিসেব রাখেনি। কত মিনিট, কত ঘন্টা সেই ওই একইভাবে মূর্তির মতো সে বসে রয়েছে। বেশ কিছুক্ষণ পর ফিলিক্স আবার প্রবেশ করল ঘরে, হাতে একটা গ্লাস। রাত্রির কাছে এসে গ্লাসটা তার দিকে বাড়িয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু রাত্রির মুঠোফোনটা আবার সেই যান্ত্রিক সুর তুলে তাকে বাধা দিল। ফিলিক্স গ্লাসটা সামনে ছোট্ট সেন্টার টেবিলে রেখে খুব নরম স্বরে রাত্রিকে বলল, রাত্রি, তোমার ফোনটা বাজছে, সবাই নিশ্চয়ই চিন্তা করছে, একবার একটু কথা বলে নাও। আর কারোর সঙ্গে না হলেও অন্তত আন্টির সাথে তো কথা বলো। দেখো, আন্টি কল করছেন, নিউজটা শোনার পর নিশ্চয়ই খুব টেনশন করছেন, একবার একটু ওনার সাথে কথা বলে নাও। রাত্রি। রাত্রির মনিল চোখের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন দেখা গেল না। ফিলিক্স একবার সেই স্তব্ধ হয়ে যাওয়া ফোনের দিকে তাকিয়ে আবার গ্লাসটা হাতে তুলে নিল। একটু থেমে গ্লাসটা রাত্রির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও রাত্রি, তোমারও নিশ্চয়ই খুব হেডেক হচ্ছে, এটা খেয়ে নাও, কিছুটা রিলিফ পাবে। রাত্রি স্থির দৃষ্টি ধীরে ধীরে ফিলিক্সের দিকে এগিয়ে গেল। গ্লাসটা ছুঁয়ে নিবদ্ধ হলো ফিলিক্সের চোখের দিকে। ভাষাহীন শূন্য সেই দৃষ্টি যেন কোনো এক অজানা উত্তরের আশায় খুঁজে বেড়াচ্ছে পথের সন্ধান। রাত্রি ধীর পায়ে উঠে দাঁড়ালো। এখনও তার দৃষ্টি নিবদ্ধ ফিলিক্সের দিকে। একটু একটু করে যেন ওই শূন্য দৃষ্টিতে জেগে উঠছে এক অদ্ভুত অভিব্যক্তির আকাশ। তারপর এক সময় হঠাৎ রাত্রি ফিলিক্সকে সজোরে একটা চড় মারল। এই অনাকাঙ্ক্ষিত আক্রমণের জন্য ফিলিক্স তো প্রস্তুত ছিল না। ঘটনার আকস্মিকতায় ফিলিক্সের হাত থেকে গ্লাসটা পড়ে গেল। হতভম্ব হয়ে ফিলিক্স দেখল মেঝেতে ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে কাঁচের গ্লাসটা। রাত্রির দিকে হতভম্ব হয়ে উত্তেজিত স্বরেই ফিলিক্স বলল, রাত্রি, হোয়াই ডিড ইউ স্ল্যাপ মি? রাত্রি এই দীর্ঘ মৌনতা ছিন্ন করে তীক্ষ্ণ কণ্ঠে গর্জে উঠল, এত কিছুর পরেও তুমি প্রশ্ন করছো কেন আমি তোমাকে স্ল্যাপ করলাম? তুমি এতটা নিস্পৃহ কী করে রয়েছো ফিলিক্স? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি কি করে এত স্বাভাবিক আচরণ করছো? সব কিছুর জন্য তুমি দায়ী, একমাত্র তুমিই দায়ী। আমার লাইফ, আমার কেরিয়ার, আমার সম্মান, আজ সব কিছু শেষ হয়ে গেল একমাত্র তোমার কারণে ফিলিক্স। ওয়াই, কেন করলে তুমি এটা? রাত্রির চোখের দৃষ্টি আবার ঝাপসা হয়ে আসছে, তাতে বেরিয়ে আসছে অকাল শ্রাবণের ধারা। ফিলিক্স তীব্র প্রতিবাদী সুরে বলে উঠল, রাত্রি, তুমি জানো তুমি কি বলছো? প্রবলেমটা শুধু তোমার একার লাইফে আসেনি, আমার লাইফেও এসেছে। এই ইনসিডেন্টের যতটা প্রভাব তোমার লাইফে পড়েছে ততটাই আমার লাইফেও পড়েছে। স্ক্যান্ডেলে তুমি একা জড়াওনি, আমিও জড়িয়েছি। ওই জঘন্য অ্যালিগেশন শুধু তোমার নয়, আমার নামটাও জড়িয়েছে। একা তোমার সম্মানের প্রশ্ন উঠছে না রাত্রি, আমার সম্মানটাও সেই একইভাবে ধুলোয় মিশে যেতে চলেছে।
শুধু তোমার কেরিয়ারই অনিশ্চয়তার প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়নি, আমার এত দিনের পরিশ্রমে গড়ে তোলা কেরিয়ার আজ ধ্বংসের মুখে। আর তুমি সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করছো। আমি জানি এই সিচুয়েশানে মাথা ঠিক রাখা সম্ভব নয়, কিন্তু প্লিজ রাত্রি, ফর গড সেক, আমাকে ব্লেম করা বন্ধ করো। আমি তোমার মতো প্যানিক করছি না মানে এই নয় যে আমি টেন্স নই। এই সময়টা প্যানিক করার নয় রাত্রি, ঠান্ডা মাথায় চিন্তা করার সময় এটা। রাত্রি পরাহত যোদ্ধার মতো আবার বসে পড়ল সোফায়। দু চোখে শ্রাবণ ধারা ব্যক্তই রইল। অশ্রুসিক্ত কণ্ঠে রাত্রি বলে উঠল, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু ভাবতে চাই না। কি হবে ভেবে? সব তো শেষ হয়েই গেছে ফিলিক্স, আর কি লাভ ভেবে? ফিলিক্স একটু এগিয়ে রাত্রির পাশে বসে বলল, এত ভেঙে পড়ো না রাত্রি, এই সিচুয়েশানটা আমাদের ওভারকাম করতেই হবে। আমি জানি না এই সব কী করে হচ্ছে আর কেন হচ্ছে, কিন্তু এখানে আমাদের কারোর কোনো দোষ নেই, আর বিনা দোষে শাস্তি পেতে আমি রাজি নই। যে কাজটা আমি করিনি তার শাস্তি আমি ভোগ করব না। আমার অলরেডি অনেকের সঙ্গেই কথা হয়েছে, সবাই সিচুয়েশানটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। আমিও নিশ্চয়ই সেই চেষ্টাই করছে। ডোন্ট ওয়ারি, সব কিছু কন্ট্রোলে চলে আসবে। রাত্রি এখনও যেন বুঝতে পারছে না কোনটা সঠিক আর কোনটা ভুল। ফিলিক্সের যুক্তিগুলো তো অসঙ্গত নয়। সত্যিই তো, সেও জড়িয়ে পড়েছে এই ঘৃণ্য অপরাধের জালে। কিন্তু তবুও রাত্রির মন যেন কিছুতেই আর বিশ্বাস করতে পারছে না, কিছুতেই শান্ত হচ্ছে না তার অশান্ত এলোমেলো মনটা। রাত্রি ব্যাকুল সুরে বলে উঠল, কি করে ঠিক হবে ফিলিক্স? এটা কোনো সামান্য অ্যালিগেশন নয় ফিলিক্স, ইটস ড্রাগস। নিচে মিডিয়া মুখিয়ে রয়েছে, কখন আমরা বেরোবো? আর আই নো রাত্রি, অ্যালিগেশনটা কতটা সিরিয়াস সেটা আমিও জানি, বাট তুমি বা আমি কেউই তো আর সত্যিই ড্রাগ অ্যাডিক্টেড নই। তাহলে কেন এত ভেঙে পড়ছো? জানি না কি করে এটা হলো, কিন্তু ফিলিক্সের কথা সম্পূর্ণ হওয়ার আগেই রাত্রি ভেঙে পড়ল কান্নায়। তার কণ্ঠনালী চিরে যেন বেরিয়ে এলো বুক ফাটা আর্তনাদ। কেন আমার সাথে কেন এমনটা হলো? এত বড় অ্যালিগেশন, ড্রাগস, আর তার উপরে ওই। রাত্রির কথা সম্পূর্ণ করতে পারল না। নোনা জলগুলো যেন তার সব ভাষা অবরুদ্ধ করে দিল। ফিলিক্স কিছু একটা বলার উদ্যোগ করল, কিন্তু বলার আগেই তার ফোনটা বেজে উঠল। ফিলিক্স একবার রাত্রির দিকে তাকিয়ে উঠে গিয়ে ফোনটা রিসিভ করলো। কিছুক্ষণ কথা বলে ফিরে এসে বলল, রাত্রি, উঠে একটু ফ্রেশ হয়ে নাও। সিচুয়েশান এখন আন্ডার কন্ট্রোল। পুলিশ এসে সমস্ত মিডিয়াকে সরিয়ে দিয়েছে, তুমি এখন ফিরতে পারবে। রাত্রি করুণ দৃষ্টিতে একবার চাইল ফিলিক্সের দিকে। তার মনটা এখনও বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বিভ্রান্ত হয়ে রয়েছে। ফিলিক্সের দেওয়া যুক্তি অনুযায়ী সে সত্যিই নির্দোষ, কিন্তু রাত্রির মনে জেগে ওঠা সেই প্রশ্নগুলো যে এখনও খুঁজে পায়নি তাদের উত্তর। আর সেই উত্তরবিহীন প্রশ্নগুলোই যেন বারবার একটা অবিশ্বাসী তরঙ্গ জাগিয়ে তুলছে। তবে এই মুহূর্তটা বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়েনে বিভ্রান্ত হওয়ার নয়। এখন যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়া প্রয়োজন। রাত্রি উঠে দাঁড়ালে ফিলিক্স তাকে ওয়াশরুম দেখিয়ে দিল। রাত্রি সেদিকে অগ্রসর হতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আবার তার ফোনটা সশব্দে বেজে উঠল। এবার আর রাত্রি উপেক্ষা করল না, ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে অ্যামি বলে উঠল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? রাত্রি সংক্ষেপে বলল, ডোন্ট ওয়ারি ম্যাম, আমরা আপাতত সবটা হ্যান্ডেল করে নিয়েছি। আপনি একটু ওয়েট করুন ম্যাম, আমি উইদিন 10 মিনিটস পৌঁছে যাব। রাত্রি এবারও সংক্ষেপে উত্তর দিয়ে কলটা কেটে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে নিজেকে যতটা সম্ভব গুছিয়ে নিল। একটু একটু করে যেন তার বিচার বুদ্ধিরা পূর্ব অবস্থায় ফিরছে।
যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে এভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু এত কিছু সহজে কি সামলে নেওয়া যায় সবটা? কি জানি কি হবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামীতে রহস্যের উদ্ঘাটন আস্তে আস্তে হবে। অনেক সুন্দর সুন্দর ধামাকা পর্ব আসতে চলেছে। অবশ্যই শুনতে থাকুন। শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন আর কমেন্ট করে জানান কেমন লাগছে। অনেক টুইস্ট আসতে চলেছে, শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।